ওয়েলকাম টু বিটওয়েস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের আমাদের হিস্ট্রিতে যেটা সেকেন্ড টপিক, সেটা হচ্ছে চোল। প্রথম দিনকে আমরা পাল, প্রতিহার, রাজপুত বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা চোল থেকে স্টার্ট করব। তো ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। ফার্স্টে যেটা আছে চোলে, সেটা হলো চোল এম্পায়ার শুরু হয়েছিল কবে থেকে? 9th সেঞ্চুরি থেকে। আচ্ছা, এই চোলারা কোথায় শাসন করতো বা কোন জায়গায় তাদের দখলে ছিল বা সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল? ভারতের পেনিনসুলার পার্টে চোলদের কন্ট্রোল ছিল। পেনিনসুলার পার্ট চোলদের কন্ট্রোল চলে ছিল। আচ্ছা, এই পেনিনসুলার কাকে বলা হয়? ভারতের নিচের দিকে ম্যাপটা এরকম, ঠিক আছে? এই ম্যাপের এই চারিদিকটা হচ্ছে জল, 3 দিক, আর মিডল পজিশন হচ্ছে স্থল, ঠিক আছে? তাহলে কি পেনিনসুলার পার্টটাকে এটাকে বলা হয় যে 3 দিকে জল থাকবে আর একটা দিকে স্থল থাকবে, সেটাকে পেনিনসুলার পার্ট বলা হয়, ঠিক আছে? এই পার্টই হচ্ছে তাদের দখলে ছিল। নেক্সট হলো, এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়লয়া, ঠিক আছে? বিজয়লয়া ছিলেন। আচ্ছা, চোলদের নেভি খুব স্ট্রং ছিল, ঠিক আছে? এই স্ট্রং থাকার কারণেই তারা শ্রীলঙ্কা, মালদ্বীপ দখল করতে পেরেছিল, ঠিক আছে? কারণ এদের নেভি অত্যন্ত স্ট্রং। কারণ আমি আগেই বলেছি পেনিনসুলার মানে হচ্ছে মিডল পজিশনটা হচ্ছে স্থল আর দিকটা হচ্ছে জল। তাহলে ওদের জলপথটাকে অত্যন্ত স্ট্রং করতে হবে, না হলে ওদের সাম্রাজ্যে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। সেই কারণে ওদের নেভি ছিল অত্যন্ত স্ট্রং, আর্মিও ছিল স্ট্রং, কিন্তু নেভি ছিল তার থেকে বেশি স্ট্রং, ঠিক আছে? আচ্ছা, এই সময় মানে চোলদের টাইম পিরিয়ডে বৈদেশিক নীতিকে তারা অত্যন্ত উন্নত করেছিল, ঠিক আছে? আচ্ছা, রাজরাজা যার টাইম পিরিয়ড হচ্ছে 985 থেকে 1014, এবং রাজেন্দ্র ওয়ান, এনার সময়কাল হচ্ছে 114 থেকে 144। রাজরাজা এবং রাজেন্দ্র ওয়ান ছিলেন চোল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে? এনারা দুজনেই ছিলেন চোল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক, ঠিক আছে? নেক্সট হচ্ছে, আচ্ছা, রাজরাজা চোল যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য বিস্তারের
নীতি গ্রহণ করেছিলেন। গ্রহণ করেছিলেন, ঠিক আছে। এর ফলে তিনি পাণ্ডু সেরার কিছু অংশ এবং মালদ্বীপ, শ্রীলঙ্কা এই নীতির মাধ্যমেই তিনি পাণ্ডু সেরার কিছু অংশ মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দখল করতে সক্ষম হয়েছিলেন। ঠিক আছে। আর তিনি কি করেছিলেন? আচ্ছা, এই যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দখল করার ফলে তিনি অ্যাকচুয়ালি আসলে চেয়েছিলেনটা কি? এর মাধ্যমে তিনি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলির সাথে তিনি ট্রেড করতে চেয়েছেন। এই জায়গাগুলো যদি তার দখলে চলে যায় তাহলে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজগুলির সাথে তিনি সহজেই বাণিজ্য করতে পারবেন। সেই কারণেই তিনি এই সব জায়গাগুলোকে তিনি দখল করে নিচ্ছিলেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে রাজরাজা চোল 1010 খ্রিস্টাব্দে তাঞ্জোরে রাজরাজেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে রাজেন্দ্র ওয়ান গঙ্গা পার্শ্ববর্তী অঞ্চল গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চল দখল করার পর ওনার উপাধি দেওয়া হয় গঙ্গাইকোন্ডা। এরপর তিনি কাবেরী নদীর ধারে নতুন ক্যাপিটাল প্রতিষ্ঠা করেন, যার নাম দেন তিনি গঙ্গাইকোন্ডা চোলপুরম। এটা তো গেল নতুন তিনি রাজধানী স্থাপন করেছেন সেই বিষয়। এবার হচ্ছে রাজেন্দ্র ওয়ান ইন্দোচীনে শ্রীবিজয় সাম্রাজ্য কে আক্রমণ করেছিল। ঠিক আছে। এই শ্রীবিজয় সাম্রাজ্যটা কোন কোন অঞ্চল নিয়ে মানে কোন কোন অঞ্চলের উপর প্রতিষ্ঠিত হয়েছিল বা হচ্ছে কোথায় কোথায় তারা শাসন করত? শ্রীবিজয়
সাম্রাজ্য জাভা, মালয়, সুমাত্রা নিয়ে গড়ে উঠেছিল। ঠিক আছে, এই চোলদের চোলদের যে নেভি ছিল, সেটা চোলদের নেভি ছিল সেটা বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গলের উপর অত্যাধিক বেশি স্ট্রং ছিল। ঠিক আছে, বে অফ বেঙ্গলের উপর সাইডে তাদের নেভি পাওয়ার অত্যাধিক স্ট্রং ছিল। ঠিক আছে, সেই কারণেই চোলরা কি বলতো বে অফ বেঙ্গলকে কি বলতো? চোলা লেক বলতো। চোলা লেক বলতো। ঠিক আছে, চোলরা চীনে তাদের রাজদূত পাঠিয়েছিল। এর থেকে প্রমাণিত হয় তাদের সাথে চীনের বা সেই সময়কার চীনা শাসকের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে অনেক ঐতিহাসিক মনে করেন চোল শাসকরা 1077 খ্রিস্টাব্দে প্রায় প্রায় 70টি বণিককে চীনে পাঠিয়েছিল। শেষ চোল শাসক ছিলেন রাজেন্দ্র চোল থার্ড। ঠিক আছে, এটা চোলদের সম্পর্কে বেসিক জিনিস আলোচনা করলাম। এবারে তাদের অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে আলোচনা করলাম। ঠিক আছে, চোল শাসকরা নিজেরাই অ্যাডমিনিস্ট্রেশনের হেড ছিলেন। ঠিক আছে, মানে মেনলি তারাই, রাজারা স্বয়ং নিজেরাই অ্যাডমিনিস্ট্রেশনকে পরিচালনা করতেন। তাদেরকে সাহায্য করার জন্য কাউন্সিল অফ মিনিস্টার্স, তাদেরকে সাহায্য করার জন্য না, তাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য, উপদেশ দেওয়ার জন্য কাউন্সিল অফ মিনিস্টার্স
মিনিস্ট্রেস গঠিত হয়েছিল গঠিত হয়েছিল ঠিক আছে। নেক্সট হচ্ছে সেই সময় প্রভিন্সকে মান্ডালাম বলা হতো ঠিক আছে। এই মান্ডালাম ছিল সবার উপরে, মান্ডালাম ছিল সবার উপরে ঠিক আছে। নেক্সট হচ্ছে মান্ডালামের পরে কি ছিল, মান্ডালামের পর ছিল ভালনাড়ু। ভালনাড়ু কাদের বলা হতো, ছোট প্রভিন্স বা মাইনর প্রভিন্সকে ভালনাড়ু বলা হতো। প্রভিন্সকে ভালনাড়ু বলা হতো। আচ্ছা, ভালনাড়ুর পর কি ছিল, ভালনাড়ুর পর ছিল নাড়ু। আচ্ছা, এই নাড়ু কি, নাড়ু অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্টকে বলা হয়, বর্তমান দিনের যে ডিস্ট্রিক্ট তাকে নাড়ু বলা হতো, তাদেরকে ভালনাড়ু বলা হতো ঠিক আছে। আর সব থেকে নিচে বা সব থেকে ছোট যেটা ছিল সেটা হচ্ছে কুর্রাম, ছিল সব থেকে নিচে। এটাকে অ্যাকচুয়ালি কুর্রামটা গ্রুপ অফ ভিলেজকে কুর্রাম বলা হয়, ভিলেজকে কুর্রাম বলা হয়। আসলে এগুলো কেমন ভাবে তৈরি হয়েছিল, সবার উপরে থাকতো হচ্ছে প্রভিন্স, তারপরে থাকতো হচ্ছে মাইনর প্রভিন্স গুলো, সব মাইনর প্রভিন্স, এই মাইনর প্রভিন্স গুলোর পরে থাকতো হচ্ছে সব ডিস্ট্রিক্ট, বা মাইনর প্রভিন্সের মধ্যে থাকতো ছোট ছোট ডিস্ট্রিক্ট। আবার ডিস্ট্রিক্টের পর থাকতো হচ্ছে কুর্রাম বা গ্রুপ অফ ভিলেজ ঠিক আছে। এরম করে সবকিছু স্তরে স্তরে ভাগ করা হতো, আর এরম করে এক একটা নাম দেওয়া হয়েছে। প্রভিন্সের সব থেকে উপরে যে প্রভিন্স ছিল তাকে বলা হতো মান্ডালাম, মান্ডালামের পর যেটা থাকতো সেটা মাইনর প্রভিন্স, তাকে বলা হতো ভালনাড়ু, ভালনাড়ুর মধ্যে থাকতো ছোট ছোট ডিস্ট্রিক্ট থাকতো, সেই ডিস্ট্রিক্টকে বলা হতো নাড়ু, আবার নাড়ুর মধ্যে অনেকগুলি ছোট 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 কুর্রাম থাকতো বা গ্রুপ অফ ভিলেজ থাকতো, সেটা সবার নিচে ছিল। এইটাই ছিল হচ্ছে চোলদের অ্যাডমিনিস্ট্রেশন। চোলদের বিষয়ে আমাদের জানা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আলোচনা করবো রাজপুত। রাজপুত এক একজন গুরুত্বপূর্ণ যেসব শাসক রয়েছে তাদের বিষয়ে কেবলমাত্র আলোচনা করব, আর যেগুলো রাজপুতের যেসব পার্ট গুলো আছে সেই পার্ট বিষয়ে আলোচনা করবো। আজকে আমাদের ক্লাসটা এইটুকুনি, নেক্সট দিনকে আমরা এর পর থেকে পড়বো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।